কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে কিন্তু নিষিদ্ধ হয় না। এবং আপনি দেখেছেন পাকিস্তানে ইমরান খানের দলের কাছ থেকে দলীয় প্রতীক কেড়ে নেওয়া হয়েছে, দলীয়ভাবে নির্বাচন করতে দেওয়া হয়নি, কিন্তু তাই বলে কি ইমরান খানের দল নিঃশেষ হয়ে গেছে? অনেকের মধ্যে যদি ভোট সুষ্ঠু হতো তাহলে ইমরান খানের দলের সরকার গঠন করত, অনেকের মত, আমি আমার মত বলছি না। তো সুতরাং কোন রাজনৈতিক দলকে, যেটি গণমানুষের দল, সেটাকে নিষিদ্ধ করা যায় না। নিষিদ্ধ করা কাগজে কলমে বললেও সেটি কখনো নিষিদ্ধ হয়ে যায় না। ছাত্রলীগের ক্ষেত্রেও সেটি প্রযোজ্য। আর বাংলাদেশের আমরা যখন ৭৫-এর পরে প্রথম নির্বাচন হয় বাংলাদেশে, 79-এর যে পার্লামেন্ট ইলেকশন হয়, এই পার্লামেন্ট ইলেকশনও যখন আওয়ামী লীগের জনপ্রিয়তা অনেকের মতে সবচেয়ে কমে গেছিল সেই সময়ও বাংলাদেশ আওয়ামী লীগ ৩৫% কাছাকাছি ভোট পেয়েছিল সেই সময়, 79-এ, এবং ৩৫% বেশি ভোট পেয়েছিল। এখন একেবারে কমপক্ষে বাংলাদেশের 40-50% মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে। একটি রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল দেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, যে রাজনৈতিক দল বাংলাদেশের সংবিধান দিয়েছে, যে রাজনৈতিক দলের নেতৃত্বে বাংলাদেশ খাদ্যঘাটতির দেশ থেকে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ দেশে রূপান্তরিত হয়েছে, যে রাজনৈতিক দলের নেতৃত্বে শেখ হাসিনার নেতৃত্বে প্রকৃতপক্ষে যেই দলের নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে মধ্যমায়ের দেশে উন্নীত হয়েছে, যেই রাজনৈতিক দলের নেতৃত্বে বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় আপনার প্রায় 6 গুণ বৃদ্ধি পেয়েছে, এবং ঈশ্বরীয় আমাদের অগ্রগতি হয়েছে অর্থনৈতিক ক্ষেত্রে, সেই রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কথা যারা ভাবেন, তারা আসলে সেটি কোত্থেকে ভাবেন, কেন ভাবেন, আমি সেটি জানি না। এবং এটি অলিক একটি কল্পনা ছাড়া অন্য কোনো কিছু নয়। এক্ষেত্রে আমি বিএনপির বক্তব্য আমি দেখেছি, মির্জা ফখরুল আহমেদ সাহেবের বক্তব্য, এমনকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের বক্তব্য আমি দেখেছি, রেজভী সাহেব সহ অনেকের বক্তব্য আমি দেখেছি, যে তারাও এই কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ম্যান্ডেট যে অন্তর্বর্তীকালীন সরকারের নাই, সেটি তারা একেবারে পরিষ্কার ভাবেই বলেছেন। সুতরাং কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার চিন্তা, বিশেষ করে যে রাজনৈতিক দলের নেতৃত্বে এই বাংলাদেশের সৃষ্টি, যে রাজনৈতিক দলের নেতৃত্বে বাংলাদেশের ললাটে অনেক বহুবিধ অর্জন, সেই রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কথা যারা ভাবেন, তারা আসলে কোত্থেকে ভাবেন, কেন ভাবেন, সেটি আমার কাছে বোধগম্য নয়। এই রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কথা অনেকেই ভাবেন, যেমন যারা স্বাধীনতা সংগ্রামে বিরোধিতা করেছিল তারা ভাবে, তারা আওয়ামী লীগকে প্রতিপক্ষ মনে করে, স্বাধীনতাকে প্রতিপক্ষ মনে করে। আর আজকে যে দ্বিতীয় স্বাধীনতা যারা বলার চেষ্টা করে, তাহলে কি তারা প্রথম স্বাধীনতাকে, আমাদের যে স্বাধীনতা হয়ে এসছে, যেটিকে অস্বীকার করার চেষ্টা করছেন? সেই প্রশ্ন তো অনেকে রেখেছে। নিশ্চয়ই না, একটা তো আলোচনা হচ্ছে যে এটার একটা টেবিলের আলোচনা, যে এত বড় একটা রাজনৈতিক দলকে বা কোনো রাজনৈতিক দলকে এভাবে নিষিদ্ধ করা যায় কিনা, যাদের জনসমর্থন রয়েছে বা জনভিত্তি রয়েছে। কিন্তু আমি আসলে যেটা জানতে চাই সেটা হচ্ছে যে এই যে নিষিদ্ধ করার প্রস্তাব, নিষিদ্ধ করা এবং গত 3 মাসে যা কিছু হয়ে গেছে বাংলাদেশে, এর বিপরীতে স্বাভাবিকভাবেই রাজনৈতিক দল হিসেবে আপনারা অনেকটাই কোণঠাসা এবং একটা সংকটের ভিতরে তো রয়েছেন। তো সেই ক্ষেত্রে সাংগঠনিক পদক্ষেপগুলো কি হতে যাচ্ছে, এটা একটু জানতে চাই। প্রথমত, আজকে বাংলাদেশে হাজার হাজার মামলা দেওয়া হয়েছে, এবং কারো কারো মতে এই সমস্ত মামলার আসামি হচ্ছে 6 মিলিয়ন, অর্থাৎ 60 লক্ষ। আচ্ছা। এবং একেবারে আমাদের তৃণমূল পর্যায়ের ওয়ার্ড লেভেলের কর্মীর বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে পুলিশ দিয়ে, তারা ঘর বাড়িতে থাকতে পারছে না। আমাদের কয়েক হাজার নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। আপনি 5ই আগস্ট, জুলাই আগস্টের হত্যাকাণ্ড অনেকে বলছে, হত্যাকাণ্ড তো এখনো চলছে। এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা, যার একটি পা নাই, তাকে যে পিটিয়ে হত্যা করা হলো, সেটির বিচার কি হচ্ছে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতাকে যে পিটিয়ে হত্যা করা হলো, সেটির জন্য কয়জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং সেটির বিচার কি হচ্ছে?
ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন সাধারণ মানুষ, যুবক, যে সেখানে প্রকৃতপক্ষে খাদ্যের সন্ধানে গিয়েছিল, তাকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যা করা হলো, সেটি নিয়ে কোনো উপদেষ্টা বা দায়িত্বশীল কেউ কোনো কথা বলছে? যারা আজকে সরকার পরিচালনা করছে তারা কথা বলছে? তো শুধুমাত্র এবং পুলিশকে মেরে, পুলিশ দায়িত্বরত পুলিশকে মেরে তার লাশ ঝুলিয়ে রাখা হলো। আমাদের যুবলীগের কর্মীকে উত্তরায় সে আহত অবস্থায় যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তাকে সেখান থেকে টেনে হিস্টে বের করে মেরে তার লাশ ঝুলিয়ে রাখা হলো। একজন পুলিশ বাজার ওষুধ কিনতে যাচ্ছিল, তাকে পিটিয়ে হত্যা করে তার লাশ ঝুলিয়ে রাখা হলো। এবং একজন পুলিশ বাড়িতে, সে ডিউটিতে ছিল না, তাকে আপনার তার বাড়ি আক্রমণ করে তাকে হত্যা করা হলো। এবং আন্তর্জাতিক মিডিয়ার, আমার বলছি না আমি, আন্তর্জাতিক মিডিয়ার অভিমত হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নামকরা মিডিয়ার অভিমত হচ্ছে, বাংলাদেশে ৩,২২৪ জন পুলিশ হত্যা করা হয়েছে। আমাদের দলের অনেক নেতা কর্মীকে ৫ই আগস্টের দিন এবং ৫ই আগস্টের পরে আপনার অনেককে জবাই করে হত্যা করা হয়েছে, পিটিয়ে হত্যা করা হয়েছে, মধ্যযুগীয় বর্বরতায় হত্যা করা হয়েছে। এগুলো কি হত্যাকাণ্ড নয়? শুধু জুলাই আগস্টের হত্যাকাণ্ড হত্যাকাণ্ড তো এখনো চলছে। এগুলো নিয়ে তো আপনার আমি কথা বলতে শুনি না, এবং এগুলোকে হত্যাকাণ্ড মনে করা হচ্ছে না। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে 15ই জুলাই থেকে পুলিশ হত্যা থেকে শুরু করে আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা, আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে লুটপাট, সাধারণ মানুষের বাড়িতে লুটপাট, বাংলাদেশ টেলিভিশনে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, মেট্রো রেল পুড়িয়ে দেওয়া, ডাটা সেন্টার পুড়িয়ে দেওয়া, আমাদের স্বাস্থ্য অধিদপ্তর পুড়িয়ে দেওয়া থেকে শুরু করে যে সমস্ত অ্যাট্রসিটিস গুলো হচ্ছিল, সেগুলোর ব্যাপারে কোনো মামলা করা যাবে না এবং সেগুলোর কোনো বিচার হবে না। ইন্ডিমনিটি দেওয়া হয়েছে। এটা কোন দেশে বসবাস করছি আমরা? এখানে একটা প্রাসঙ্গিক প্রশ্ন থেকেই যায় যে জুলাই হত্যাকাণ্ডের জন্য আপনারা অন্যদেরকে দায়ী করছেন। জুলাই হত্যাকাণ্ডের কথা বলছেন আপনি? হ্যাঁ, জুলাই হত্যাকাণ্ডের প্রসঙ্গে আসতে চাই আর কি। এই হত্যাকাণ্ডের জন্য আপনারা নিজেদের সরকারের যে দায়, সেই দায়টাকে কিভাবে ব্যাখ্যা করবেন বা সেই দায় স্বীকার করেন কিনা? এবং প্রাসঙ্গিকভাবে একটু আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই যে আপনার দলের সাধারণ সম্পাদক তিনি কিন্তু ওই সময়টাতে আন্দোলনকারীদের দমনের লক্ষ্যে ছাত্রলীগ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উস্কে দিয়েছিলেন এবং অসংখ্য ভিডিওতে দেখা গেছে যে পুলিশ সরাসরি আন্দোলনকারীদের উপর গুলি চালাচ্ছে। তো এই দায়গুলো আপনারা কোন যুক্তিতে অস্বীকার করেন বা করবেন? আমি সেই প্রসঙ্গে পরে আসছি। প্রথমত, পুলিশকে যখন আক্রমণ করা হয়, পুলিশের কি আত্মরক্ষার অধিকার নেই? পুলিশকে আপনি টেলিভাইজড হত্যাকাণ্ড হয়েছে, আপনি নিজেও দেখেছেন যে পুলিশের ভেহিকেল ঘেরাও করে সেখানে উঠে পুলিশকে খুঁচিয়ে হত্যা করা হয়েছে এবং পুলিশের উপর গুলি ছোড়া হয়েছে। এবং তখন তো পুলিশ আত্মরক্ষার তো অনেক জায়গায় যে গুলি ছোড়া নাই তারা অবশ্যই ছুড়েছে, এবং সেই জন্য এই পুলিশের দায় আমরা কখনো অস্বীকার করিনি বা সরকার পক্ষের দায় আমরা কখনো অস্বীকার করিনি, এখনো অস্বীকার করছি না। অবশ্যই দায়িত্ব থাকলে দায় নিতে হবে, কিন্তু সেখানে সেই দায় থেকে জননেত্রী শেখ হাসিনার সরকারই একটি তদন্ত কমিশন গঠন করেছিল। সেই তদন্ত কমিশন বিভিন্ন জায়গায় গিয়েছে এবং তারা স্বচ্ছভাবে তদন্ত করবে, এটি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। আর জুলাইয়ের হত্যা, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের তো শতাধিক মানুষকে হত্যা করা হয়েছে জুলাই অর্থাৎ 5ই আগস্টের আগে শতাধিক। আমি নিজে জানাজা পড়েছি। বাংলাদেশ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে নিউ মার্কেটে একজন যুবককে যে হত্যা করা হলো, সে আমাদের যুবলীগের কর্মী। তার লাশ আমাদের পার্টি অফিসের সামনে আনা হলো। আমি নিজে, আমাদের দলের অন্যান্য নেতারা, সেখানে আরো অনেকেই ছিল, তারা সহ আমরা নিজে জানাজা পড়েছি। সে লাশের সৎকারও আমরা করেছি, অথচ সে আমাদের কর্মী। এটা কিন্তু কেউ অস্বীকার করছে না যে সেখানে আওয়ামী লীগ বা সরকারি দলের যারা তারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, কিন্তু সংখ্যায় সেটা কত?
আমি এক্সপ্লেইন করি একটু এই জিনিসটা এক্সপ্লেইন করি। Sure. অথচ তার হত্যাকাণ্ডের মামলায় আপনার এবং মামলার এজাহারে বলা আছে যে বিএনপি জামাত, এজাহারে কিন্তু সেটা বলা আছে যে বিএনপি জামাতের নেতা কর্মীরা তাকে হত্যা করেছে, এজাহারে তাই বলা ছিল। এবং সেটার কারণে গ্রেপ্তার করা হয়েছে আপনার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা জনাব সালমান এফ রহমান সহ আরো অনেককে গ্রেপ্তার দেখানো হয়েছে, কিন্তু মামলার এজাহারে লেখা আছে এবং পত্রিকাতে আমি নিজে পড়েছি। তাহলে কি এরা বিএনপির বা জামাতের নেতা, এই যে আনিসুল হক এবং কি বলে সালমান এফ রহমান সহ আরো অনেকে এইভাবে আমাদের দলের অর্থাৎ 5ই আগস্টের আগেই আমাদের বহু নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং সেটির ডাটা আমরা তৈরি করছি এবং সেটি প্রকাশ করা হবে।